করোনা ভাইরাসে সৃষ্ট সংকটে সমন্বিত মনোভাবের উপর গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর। সবাইকে একসঙ্গে সংকট মোকাবেলার আহ্বান। করোনা কেড়ে নিল দেশের আরো 7 জনের প্রাণ, মোট মৃত্যু 127, 4000 ছাড়ালো আক্রান্তের সংখ্যা, সুস্থ হয়ে নিজ ঘরে 108। রাজধানীতে নকল N95 মাস্কের সন্ধান, অনুমোদনের কাগজ না থাকায় 5 লক্ষ টাকা জরিমানা। গাজীপুরের শ্রীপুরে নারী ও শিশু সহ একই পরিবারের 4 জনের গলা কাটা লাশ উদ্ধার, হত্যাকাণ্ড বলে পুলিশের ধারণা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদ, আপনাদের সাথে আছে আমি শরাফত আহমেদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসে সৃষ্ট সংকটে সমন্বিত দায়িত্বশীলতা এবং অংশীদারিত্বমূলক মনোভাবের উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাইকে একসঙ্গে সংকটের মোকাবেলা করতে হবে। দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে কোভিড-19-এর প্রাদুর্ভাব মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার বিষয়ক এক ভার্চুয়াল সম্মেলনে এ আহ্বান জানান তিনি। ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করে বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF। বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্ব সম্ভবত গত 100 বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি, তাই সবারই একসঙ্গে সংকটের মোকাবেলা করা দরকার। প্রতিটি সমাজ থেকে সমন্বিত দায়িত্বশীলতা এবং অংশীদারিত্বমূলক মনোভাব প্রয়োজন। বিশ্বকে মানব কল্যাণ, বৈষম্য দূরীকরণ, দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা এবং কোভিড-19-এর আগের অর্থনৈতিক অবস্থায় ফিরিয়ে নিতে নতুন করে ভাবা সহ 5টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখন প্রয়োজন G7, G20 এবং OECDর মতো সংগঠনগুলো হতে দৃঢ় এবং পরিকল্পিত বৈশ্বিক নেতৃত্ব। জাতিসংঘ নেতৃত্বাধীন বহুপাক্ষিক ব্যবস্থাকেও এগিয়ে আসা উচিত বলে জানান প্রধানমন্ত্রী। In last 1 decade, we lifted half of our poor out of poverty. Many of them may now slide back. So, the world will need new thinking on human well-being, tackling inequality, supporting poor and getting back our economies to pre-COVID levels. দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আরো 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 127 জন। এছাড়া নতুন করে 414 জন আক্রান্ত হয়েছেন, ফলে মোট আক্রান্তের সংখ্যা 4186 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 16 জন। এ নিয়ে মোট 108 জন সুস্থ হয়েছেন। আমিনুল মজলিসের রিপোর্ট। এক মাসের ব্যবধানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 6 জন থেকে বেড়ে 4186 জন। আজকে আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের কোভিড-19 দৈনিক সংবাদ বুলেটিন শুরু করছি। বৃহস্পতিবার কোভিড-19 সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনের ভিডিও কনফারেন্সে সর্বশেষ তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় আক্রান্ত হয়েছে 414 জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 4186 জন। মৃত্যুবরণ করেছে গত 24 ঘন্টায় 7 জন এবং মোট মৃত্যুবরণ করেছে 127 জন। আরোগ্য লাভ করেছে 16 জন, মোট আরোগ্য লাভ করেছে 108 জন। আর করোনা চিকিৎসায় ভিআইপিদের জন্য আলাদা হাসপাতালের বিষয়টিও স্পষ্ট করেন জাহিদ মালেক। বিভিন্ন খবরের কাগজ এবং গণমাধ্যমে প্রকাশ হয়েছে ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হচ্ছে। এই বিষয়টি সঠিক নয়। সরকার এরকম কোনো ধরনের ব্যবস্থা করে নাই। সকলের জন্য একই হাসপাতাল এবং একই চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। আমি আরো আহ্বান করব, কেউ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের বিবৃতি দেবেন না। আক্রান্তদের বয়স সহ বিভিন্ন বিষয়ে ধারণা দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। এবং আমাদের আক্রান্ত যে পুরুষ নারী যদি দেখি শতাংশ, এর মধ্যে পুরুষই 68% এবং মহিলা 32%। এই আক্রান্ত ব্যক্তিগুলোর মধ্যে 10% 60 ঊর্ধ্ব বয়সের, 51 থেকে 60 15%, 41 থেকে 50 18%, 31 থেকে 40 22% এবং 31 থেকে 30 24%, 11 থেকে 20 বছর বয়সে 8% এবং 10 এবং 10-এর নিচেও 3% আমরা আক্রান্ত ব্যক্তি পেয়েছি। এই যা শতাংশগুলো বললাম, সেখানে উল্লেখযোগ্য যে আমাদের 21 থেকে 30 বছরের মধ্যেই এখন পর্যন্ত সর্বাধিক 24%
আক্রান্ত ব্যক্তি আছে। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। করোনা ভাইরাস মোকাবেলায় আগামী 5ই মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। এবারের ছুটিতে বেশ কিছু নতুন নির্দেশনা রয়েছে, তার মধ্যে বেশ কিছু খাতকে নতুন করে ছুটির বাইরে রাখা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শ্রমিকদের নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করে ঔষধ এবং রপ্তানিমুখী শিল্পের কারখানা চালু রাখা যাবে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্প কারখানা, কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো এবং পরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল N95 মাস্ক উদ্ধার করেছে র্যাব। আসল N95 মাস্কের সাথে উদ্ধার হওয়া মাস্কগুলোর কার্যকারিতার কোনো অনুমোদনের কাগজ না থাকায় আমদানিকারকদের 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ড্যানি দ্রঙের রিপোর্ট। এটি আসল N95 মাস্ক। করোনা ভাইরাসে আক্রান্তের জন্য যিনি চিকিৎসা সেবা দেবেন, এই N95 মাস্ক তাকে পরতেই হবে। আসল N95 মাস্কের সাথে রাজধানীর উত্তরায় র্যাবের অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাস্কের কোনো মিল নেই, অথচ মাস্কগুলোকে N95 বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমদানিকারকরা কার্যকারিতার সঠিক কোনো কাগজও দেখাতে পারেননি। নকল N95 মাস্কগুলো ডাক্তার, নার্সকেও ব্যবহার করলে তাদেরও ঝুঁকি বাড়ত আক্রান্ত হওয়ার বলে জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা। N95 যেটা ইউএসের অ্যাপ্রুভ প্রতিষ্ঠান, বেসিক্যালি 3M যেটা আমরা বলি, ওরাই বেসিক্যালি এটা করে। এছাড়া আরও অনেক প্রতিষ্ঠান এফডি অ্যাপ্রুভ করতে পারে তারা, বাট ক্রাইটেরিয়াটা হচ্ছে যে এই ভাইরাসটা অনেক ছোট, 0.3 মাইক্রোমিটার প্রায় সাইজের মতো। এটা ফিল্টার করার মতো সেই ফিল্টারটা থাকতে হবে এই মাস্কটিতে, বাট এটা করার জন্য সেই পরিবেশ থাকতে হবে আমার, সেই কোয়ালিটি পরিবেশে আমার তাকে সে কাগজপত্রগুলো আমাদেরকে দেখাতে পারেনি আর কি। তবে সাধারণের ব্যবহারের জন্য মাস্কগুলো উপযুক্ত, তাই কাউকে আটক না করে আমদানিকারকদের অর্থদণ্ড দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। N95 মাস্ক না হওয়ার পরেও যে লোকজন কাছে N95 বিক্রি করতেছে, তো মূলত এই অপরাধের কারণে এই প্রতিষ্ঠানটিকে 5 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে এবং একই সাথে সতর্ক করা হচ্ছে যাতে করে ভবিষ্যতে তারা এই কাজটি যেন না করে। তারা অবশ্যই যথাযথ প্রক্রিয়া অনুমোদন নিয়ে যেন তারা এই প্রোডাক্টগুলি নিয়ে আনে এবং মানসম্পন্ন প্রোডাক্ট যেন বাজার সরবরাহ করে। যেহেতু এই মুহূর্তে মাস্ক প্রয়োজন রয়েছে, আমরা এই জন্য এগুলোকে সবগুলো জব্দ করে নমুনা সনদ জব্দ করেছি। সবগুলো জব্দ করিনি কারণ বাজারে মাস্কের প্রয়োজন রয়েছে, এই কারণে করা হয়নি। মাস্কের মান মোটামুটি ভালো আছে, বাট যেটা হচ্ছে এটা 95 না। মাস্কগুলো চীন থেকে আমদানি করা হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা। আকাশ কালো করে রাজধানীতে নামলো বৃষ্টি। লকডাউনে অবরুদ্ধ নাগরিক জীবনে এলো নতুন এক ভিন্নতা। এই কালবৈশাখী ঝড়ো হাওয়ায় প্রাণে লেগেছে অন্যরকম চঞ্চলতা। ঝুম বৃষ্টির মধ্যে হঠাৎ বাজ পড়ায় কেঁপে ওঠে অবরুদ্ধ মানুষের মন। এই বৃষ্টি ভেজা আবহে রাজধানীতে নামে স্নিগ্ধতা। গাজীপুরে মালয়েশিয়া প্রবাসীর বাড়ি থেকে স্ত্রী সন্তান সহ 4 জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে জেলার শ্রীপুর উপজেলার আবদার এলাকার প্রবাসী কাজল মিয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয়। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ জানান, মরদেহ দেখে তাদের চাচা আরিফুল ইসলাম পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে বাড়ি ঘিরে ফেলে। পরে ফরেনসিক বিভাগকে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে, তবে কী কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। বিষয়টা অত্যন্ত লোমহর্ষক। ফাতেমার নামে 35 বছরের এক ভদ্র মহিলা, তার 3 সন্তান সহ এখানে নৃশংসভাবে খুন হয়েছে। গলাকাটা তাদের প্রত্যেকের লাশ এবং মনে হচ্ছে যে তাদের মার্ডারের পূর্বে তাদেরকে রেপ করা হয়েছে। আমরা বিভিন্ন বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি, আমরা খুঁজে পাবো আশা করি খুব শীঘ্রই। তবে এর পিছনের ঘটনাটা কি আমরা এই মুহূর্তে বলতে পারছি না। আমরা তদন্তের প্রয়োজনে আমরা কাজ করছি। আমরা আশা করি যে খুব শীঘ্রই আপনাদেরকে বিস্তারিত বলতে পারবো। দর্শক, সময় হলো একটি বিরতি নেবার। ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। রমজান উপলক্ষে টিসিবির নিত্যপণ্যের লাইনে করোনা প্রতিরোধের সচেতনতা নেই। মাস্ক বা গ্লাভস পরছেন না অনেকেই। যারা কষ্টে আছেন তাদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান ওবায়দুল কাদেরের। দরিদ্রদের পাশে নেই সরকার, অভিযোগ রিজভির। বিরতির পর স্বাগত আবারও। আপনারা দেখছেন মাই টিভি সংবাদ।
টিসিবিতে রমজান উপলক্ষে দেয়া নিত্যপণ্যের লাইনে করোনা প্রতিরোধের সচেতনতা কম। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখছেন না লাইনে দাঁড়ানো ক্রেতারা। বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত ক্রেতারা ভিড় করছেন করোনা প্রতিরোধের মাস্ক কিংবা গ্লাভস ছাড়াই। অপরদিকে টিসিবি ঘোষিত সব পণ্য লাইনে দাঁড়িয়ে পাচ্ছেন না বলে অভিযোগ ক্রেতাদের। শারমিন আজাদের রিপোর্ট। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলছে সরকার ঘোষিত সাধারণ ছুটি। এর মধ্যে কাল রাতে খেয়েই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। তাই সরকারি বিপণন সংস্থা টিসিবির নিত্যপণ্যের ট্রাক সেলে বেড়েছে মানুষের ভিড়। প্রতিটি ট্রাক সেলের কাছে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থাও নেওয়া হয়েছে, কিন্তু তা মানছে না নিত্যপণ্য কিনতে আসা সাধারণ মানুষ। আলাদা আলাদা মাস্ক পরে নাকি মাস্ক পরুন না, অবশ্যই দুপুর থাকতে হয়। সামনে দিয়ে ঢুকতে আসে যে মানুষ সেইটা কই। চিনি আর তেল কিনতে বাড়ির ছোট শিশুটিকেও করোনা প্রতিরোধের কোনো ব্যবস্থা ছাড়াই লাইনে দাঁড় করাচ্ছেন তারা। আমি এখানে 2 কেজি চিনি 1 কেজি ডাল নিতে এসেছি। তুমি তো ছোট মানুষ, তুমি কেন নিচ্ছ? বাসার বড়রা কোথায় আছে? তারা মানে আসছে, ওইদিকে আসছে। আমি একলা আইছি। আম্মু আব্বু বাসায় কাজ করে, দরকারের জন্য আইনি। আমার বাসা থেকে আমি এসে একটু পরে আমার বাড়ি আসবো আর আমি চলে যাব। আমার মাছ ভিজা গেছে ভিতর থেকে, তাই জন্য পড়িনি। ট্রাক সেলে ডাল, খেজুর, ছোলা দেয়া হচ্ছে অল্প পরিমাণে। অপরদিকে বিক্রির জন্য বেশি পরিমাণে রাখা হয়েছে চিনি আর তেল। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। যারা কষ্টে আছেন তাদের পাশে দাঁড়ানোর প্রধানমন্ত্রীর নির্দেশ যথাযথভাবে পালনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা কর্ম হারিয়ে দিশেহারা তাদের খুঁজে খুঁজে বাড়ি গিয়ে ত্রাণ দিতে হবে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণের আগে নিজ বাসা থেকে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সে একথা বলেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশে ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে চিকিৎসা সামগ্রী বিতরণ করছে এবং আওয়ামী লীগ জনগণের পাশে আছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, টাকাওয়ালাদের জন্য স্পেশাল হাসপাতাল বানানো হচ্ছে, কিন্তু দরিদ্র মানুষের জন্য কোনো ব্যবস্থা করেনি সরকার। সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর সিরাজদি খানে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সব রাজনৈতিক দল মিলে মহামারীকে মোকাবেলা করার বিষয়ে আহ্বান জানানো হলেও সরকার সাড়া দিচ্ছে না। আমরা বারবার বলেছি, আজকে ঐক্যবদ্ধভাবে কি বিএনপি কি আওয়ামী লীগ, যারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল আছে, সবাই মিলে আমরা এই যে মহামারী, এই যে বিপদ, এই বিপদকে আমরা সামাল দেই। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, সরকার এই কথা শুনছে না। কারণ সরকার যদি শুনে, আজকে যাদের বাড়ির ভেতর থেকে আজকে চাল পাওয়া যাচ্ছে, বস্তা বস্তা চাল, এই অসহায় মানুষদের জন্য যে ত্রাণের চাল, সেটা আওয়ামী লীগের বাড়ির থেকে পাওয়া যাচ্ছে। এই কারণেই তারা ঐক্যবদ্ধভাবে কোনো কাজ করতে চায় না। ধান গোলায় উঠবে এ নিয়ে খুশি হবার কথা থাকলেও কিশোরগঞ্জের হাওড়ের চাষিরা রয়েছেন দুশ্চিন্তায়। পানি উন্নয়ন বোর্ড থেকে আগাম বন্যার আভাস, সেই সঙ্গে করোনার কারণে শ্রমিক সংকটে চাষিদের কপালে চিন্তার ভাঁজ। এ অবস্থায় ৮০% ধান পাকলেই চাষিদের ধান কেটে ফেলার পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কিশোরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পলাশের প্রতিবেদন। শ্রমে ঘামে ফলানো কাঙ্ক্ষিত ফসলের সোনালি হাসি, তাই তো বিস্তীর্ণ মাঠে পাকা ধানের মৌ মৌ গন্ধে প্রশান্ত কৃষক। বোরো ধান উৎপাদনে দেশের অন্যতম জেলা কিশোরগঞ্জের 4টি হাওর এলাকায় এখন যতদূর চোখ যায় কেবলই পাকা ধান। তবে বিপুল পরিমাণ এসব ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তারও অন্ত নেই চাষিদের। তারা বলছেন, করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটের পাশাপাশি আশঙ্কা রয়েছে আগাম বন্যার। কিছু হয় আমরা কামড়া লাগে, আমরা কেট করে কাটতারি না, তো পানি টানি আয় হরে তো কেট করে যাবো ডুবিয়া, তো কৃষকরা আমরা বেমরাম। আমরা ধান জমি ফাঁকছে না, কোনো জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টি হইতেছে। আমরা ফসল কাটতে আরো 1-1.5 মাস সময় লেগে যাবে, তবে পানি দিয়ে যায় ওরে, তাহলে এটা আমরা দুশ্চিন্তা। পানি আইলে এই ফসল ভিতরে থলায় যা।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, চলতি সপ্তাহে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে পাহাড়ি ঢল নামার আশঙ্কা রয়েছে। সেজন্য মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে কৃষকদের ধান কাটা সম্পন্ন করার পরামর্শ তাদের। 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উজানের দিকে, যত দ্রুত সম্ভব ধান কেটে নেওয়ার ব্যাপারে। যদিও ধান কাটার মেশিন সরবরাহের পাশাপাশি শ্রমিক পাঠানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শীষের 80% ধান পাকলেই যাতে দ্রুত ধানগুলি কেটে ফেলে সেই জন্য আমরা চেষ্টা করছি যত ধরনের কৃষি শ্রমিক আছে উপজেলাতে জেলাতে তাদের সবাইকে ইনভলভ করা, এবং সরকার কৃষি মন্ত্রণালয় থেকে বেশ কিছু ধান কাটার যন্ত্র সরবরাহ করেছে। 31টি কম্বাইন্ড হারভেস্টারের মধ্যে 27টি ইতিমধ্যে কৃষক পর্যায়ে পৌঁছে গেছে। এগুলি দিয়ে দ্রুত ধান কাটা যাবে। কিশোরগঞ্জের হাওর এলাকায় এবার 1,40,00,000 মন বোরো ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে করোনায় করণীয়। যে কোনো রোগ প্রতিরোধে শরীরকে সুস্থ রাখা জরুরি। কোভিড-19 ভাইরাস প্রতিরোধেও দেহকে রাখতে হবে সচল। এজন্য পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের পুষ্টিবিদ ডক্টর AM আখতারুজ্জামান। তিনি মনে করছেন শারীরবৃত্তীয় কার্যক্রম সুষ্ঠু রাখতে নিতে হবে ভিটামিন সমৃদ্ধ খাবার। শারমিনা জাদুর রিপোর্ট। গত 1.5 মাসে করোনা ভাইরাসের সংক্রমণের পরীক্ষা করা হয়েছে 33,000-এর বেশি। এর মধ্যে কোভিড-19 পজিটিভ হয়েছেন 4,000-এর বেশি, আর সুস্থ হয়েছেন 108 জন। মৃত্যু হয়েছে 127। এই অবস্থায় করোনায় সংক্রমণ প্রতিরোধে নিতে হবে স্বাস্থ্যবিধির ব্যবস্থা। স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ। এটা আমাদের সবার মনের মধ্যে রাখতে হবে কিভাবে সুষম খাবার খাওয়া যায়। তো এটা হলো যে আমরা মাছ ভাত, গোশ ভাত যাই খাই, ডাল ভাত যাই খাই, সাথে একটু শাক ফলমূল খেতে হবে। এবং যদি আমরা পারি 1 কাপ দুধ বা 1 কাপ টক দই, যারা দুধ খেতে পারে না তারা টক দই বা টক দই সবাই খেতে পারে। এইটা যদি আমরা প্রতিদিন আমরা সকাল থেকে রাত পর্যন্ত এই দিন ভরে এই খাবারগুলো খাই, তাহলে আমাদের এই খাবারটা ব্যালেন্স ডায়েট হবে বা সুষম খাবার হবে। ভিটামিন সি রোগ প্রতিরোধ করে তৈরি করে অ্যান্টিবডি। এ কারণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে পরামর্শ দেন তিনি। আমরা শাকসবজি ফলমূল কতটুকু খাবো? হ্যাঁ, আমরা সেটা হলো যে আমরা প্রতিদিন প্রায় কমসে কম 300 থেকে 400 গ্রাম আমরা শাকসবজি মূল এগুলা খাওয়ার চেষ্টা করি, এবং অন্তত 200 গ্রাম আমরা ফল খাবার চেষ্টা করি। একই সাথে বিভিন্ন রঙিন শাকসবজি ও ফলমূল খাওয়ার মাধ্যমে কোভিড-19-এর সঙ্গে যুদ্ধে শরীরকে প্রস্তুত রাখার পরামর্শ তার। এর সঙ্গে করতে হবে শরীরচর্চা বা ব্যায়াম। যে কোনো শাক এবং যে কোনো সবজি, বিশেষ করে যে সবজির ভিতরে রঙিন, কমলা রঙের বা লালচে রঙের, এই ধরনের সবজি আমরা যদি প্রতিদিন খেতে পারি তাহলে সেটা আরো বেশি উপকার হয় আমাদের জন্য। তো প্রতিদিন আমাদের যেটা ব্যায়াম করা, হাঁটা, এটা আমাদের করতে হবে। অন্তত আধা ঘন্টা আমরা যাতে হাঁটতে পারি জোরে জোরে, বা জগিং করতে পারি, বা যে কোনো ব্যায়াম আপনি করতে পারেন ইত্যাদি সহ, যোগব্যায়াম সহ এটা আপনার শরীরকে অ্যাক্টিভ রাখা, শরীরের মন থেকে দুশ্চিন্তা দূর করা, এগুলো থাকলে আশা করি যে আপনার দেহটা করোনার কালে, করোনার এই আক্রমণ থেকে আপনি অনেকটা নিরাপদ থাকবেন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা স্বাস্থ্য অধিদপ্তরের কোনো নির্দেশনা নেই যে কোন খাবার খেলে ভালো হবে কোভিড-19-এর সংক্রমণ। শারমিনা জাদ, মাই টিভি, ঢাকা। দর্শক সময় হলো আরো একটি বিরতি নেবার, ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। করোনা ভাইরাসের মহামারী মোকাবেলায় পৃথিবীর বহু দেশ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা।
টি-20 বিশ্বকাপ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আইসিসির বৈঠকে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা। স্বাগত আবারও, আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকায় ধান কাটার জন্য কুমিল্লায় আটকে পড়া শ্রমিকদের বাস যোগে প্রেরণ করেছেন পুলিশ সুপার। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশের ব্যবস্থাপনায় 43 জন কৃষি শ্রমিককে বৃহস্পতিবার নগরীর শাসনগাছা থেকে বরেন্দ্র এলাকায় প্রেরণ করা হয়। এ সময় তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে জীবাণুনাশক স্প্রে করে বাসে ওঠানো সহ করোনা সংক্রমণ ঠেকাতে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। সাতক্ষীরায় করোনা পরিস্থিতিতে সৃষ্ট জনবল সংকটের কারণে কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন জেলা ছাত্রলীগ এবং যুবলীগের একদল কর্মী। সকাল থেকে সাতক্ষীরা বকচরা বিলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হোসেন সুজন এবং যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে একদল কর্মী অসহায় কৃষকদের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। এ সময় ছাত্রলীগ এবং যুবলীগের স্বেচ্ছাশ্রমে ধান কাটা পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক SM মোস্তফা কামাল। এরই সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। করোনা ভাইরাসে সৃষ্ট সংকটে সমন্বিত মনোভাবের উপর গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর। সবাইকে একসঙ্গে সংকট মোকাবেলার আহ্বান। করোনা কেড়ে নিল দেশের আরো 7 জনের প্রাণ, মোট মৃত্যু 127। 4000 ছাড়ালো আক্রান্তের সংখ্যা, সুস্থ হয়ে নিজ ঘরে 108। রাজধানীতে নকল N95 মাস্কের সন্ধান, অনুমোদনের কাগজ না থাকায় 5 লক্ষ টাকা জরিমানা। গাজীপুরের শ্রীপুরে নারী ও শিশু সহ একই পরিবারের 4 জনের গলা কাটা লাশ উদ্ধার, হত্যাকাণ্ড বলে পুলিশের ধারণা। করোনা ভাইরাসের মহামারী মোকাবেলায় পৃথিবীর বহু দেশ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা। টি-20 বিশ্বকাপ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আইসিসির বৈঠকে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা এবং twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শারাফত আহমেদ। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।